চেতনা বা কনসাসনেস কি, মাইন্ড কি, এইটা এখন এই সময়কার এখন সবচেয়ে ভ্যালুয়েবল কোয়েশ্চেন, সবচেয়ে দামি প্রশ্ন, লাখ টাকার বা কোটি টাকার প্রশ্ন, যে যার কোনো সমাধান এখনও খোঁজা হচ্ছে পুরোপুরি, বা কিছুই তার পুরোপুরি উত্তর পাওয়া যাচ্ছে না। অনেকেই, অনেক ধর্মগুরু এবং বিজ্ঞানী, সমস্ত ডিপার্টমেন্ট, বিজ্ঞানী, মেডিকেল ডিপার্টমেন্ট, আধ্যাত্মিক ডিপার্টমেন্ট, রিলিজিয়াস ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যারা রিসার্চ ফেলো আছে, যারা বৈজ্ঞানিক, যারা সায়েন্টিস্ট রয়েছে, যারা রিসার্চার রয়েছে, তারা এইটার এখনও উত্তর পাচ্ছে না যে কনসাসনেসটা বা চেতনা, এই জিনিসটা অ্যাকচুয়ালি কী। তো এই প্রসঙ্গে কিছু একটা ধারণা, যেমন আমি যেটা বুঝেছি যে চেতনাটা, তো আমি তো আগেও বলেছি যে চেতনা বা চৈতন্য বা কনসাসনেস বা আমাদের মাইন্ড, এইটা হচ্ছে আগে এইটার সঙ্গে আমাদের প্রতিবর্ত ক্রিয়ার একটা বা রিফ্লেক্স আর্ক, আমরা যারা জানি না তাদের জন্য একটা সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, যে ওদের ক্লাস 8-এ হয়তো আছে এটা, রিফ্লেক্স আর্ক কী জিনিস, যে অটোমেটিক্যালি, স্বয়ংক্রিয়ভাবে আমরা চিন্তা ভাবনা ছাড়াই যে কাজগুলো করে ফেলি বাই প্র্যাকটিস বা বাই রেগুলার প্র্যাকটিস। যেমন অনেকেই আমরা জানি বাথরুম থেকে বেরিয়ে সুইচ অফ করা বা সুইচ অন করা বাথরুমে ঢোকার আগে, এটা একটা অটোমেটিক্যালি কাজ। আমরা কারেন্ট থাক বা না থাক, আমরা কিন্তু সুইচটা অন করে দিই ঢোকার আগে, আমরা জানলেও কিন্তু সেটা মনে রাখতে পারি না, কারণ কি, সেগুলো অটোমেটিক্যালি চলছে বাই প্র্যাকটিস। সেগুলো ওই জন্য বাই প্র্যাকটিস সেগুলো অনেক পারফেক্ট হয়, প্র্যাকটিস মেক পারফেকশন যেটা বলে, তো সেটা তো একটা আলাদা ব্যাপার। তো সেই ব্রেন ওয়্যারিং যেটা বলে, সেই ব্রেন ওয়্যারিং তৈরি হচ্ছে, সেই অটোমেটিক্যালি রিপিটেডলি কাজ করার মাধ্যমে কাজটা চেতনার থেকে বাইরে গিয়ে সেটা যার প্রতিফলন ঘটছে আমাদের চেতনায়। এই এবং প্রতিবর্ত ক্রিয়া তো বিজ্ঞানীরা দেখেছে যে সহজাত প্রতিবর্ত ক্রিয়া, যার কারণে মানে যেটা আমাদের সহজাত প্রতিবর্ত এবং অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া দুরকম ভাগে ভাগ করা হয়েছে, এবং আরও এইটা মেনলি যেটা বলছি, এবং আরও বিজ্ঞান উত্তরোত্তর আরও থিওরি এবং গবেষণার ফলাফল পাওয়া যাচ্ছে, কিছু পাবলিকলি প্রকাশ হচ্ছে, কিছু সিক্রেট থাকছে। তো এই চেতনা হচ্ছে হাস্যকর ব্যাপার হচ্ছে যে এখনও পর্যন্ত আমরা এত কিছু ইয়ে করলাম তো বার করতে পারলাম না। তো যাই হোক, আমি জাস্ট বললাম, যারা অনেকেই তো করছে, রিসার্চ হচ্ছে, তো আর্টিফিশিয়াল কনসাসনেস তৈরি করা সম্ভব। এটাও আমরা কীভাবে সম্ভব আর্টিফিশিয়াল কনসাসনেস, যে আমরা চেতনা মানে কী বুঝি, যে একটা, যে আজকাল তো এআই তো বেরিয়ে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বা যেটাকে বলছি লিমিটলেস ইন্টেলিজেন্স। মানে আগেকার সময়ে যেটা আমরা ক্রিয়েটিভিটি, যেটা আমরা জানতাম যে মানুষের মধ্যেই ক্রিয়েটিভিটি থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমানে যন্ত্রের মধ্যেও একটা এক্স্যাক্ট ইমেজ বা এক্স্যাক্ট ভিডিও বা এক্স্যাক্ট আওয়াজ, যাই হোক আমাদের মিডিয়াতে যেগুলো রয়েছে কমন পাবলিকে, তো সেইগুলো ক্রিয়েট করা সম্ভব হচ্ছে। তার কারণে একে লিমিটলেস ইন্টেলিজেন্স, মানুষের ইন্টেলিজেন্স তো বলা হতো যে বলা হয় মানুষের বুদ্ধি তো সীমিত, কিন্তু এই মেশিনের যে বুদ্ধিমত্তা তার অসীম, সেইটাই এখন বলা হচ্ছে। তো যদিও এটা
ডেভেলপ করছে, উত্তরোত্তর তার উন্নতি, ডেভেলপমেন্ট, আপডেট হচ্ছে, নতুন নতুন আপডেট আসছে, জেমিনাই, এইসব যে বিভিন্ন অ্যাপসগুলোর একটা এআই ভার্সন আসছে, যেটা কোডিংয়ের একটা নতুন রূপ। এইগুলো থেকেও একটা আর্টিফিশিয়াল কনসাসনেস তৈরি করা সম্ভব, মানে জাস্ট লাইক এ ন্যাচারাল কনসাসনেস। তো এই প্রসঙ্গে তো এই বলেইছে যে এলন মাস্ক নাকি বলেছে যে আমরা হলাম একটা ন্যাচারাল রোবটের মতো অলরেডি, মানে রোবটের মধ্যে যে, এবং আমরা যেগুলো রিয়্যাক্ট করি, যেগুলো আমরা কাজ করি, যে সৃষ্টি করছি বা দেখছি বা বানাচ্ছি, সেইগুলো সবই জড় বস্তু দিয়ে করা সম্ভব। তাহলে জড় আর জীবের মধ্যে ফারাকটা ঠিক কোথায়? এবং একটা যে রিদিম, একটা স্পন্দন, হ্যাঁ, এটা জলের মধ্যে রয়েছে, জলের মধ্যে স্পন্দন রয়েছে, বা লিকুইডের মধ্যে একটা তরঙ্গ রয়েছে, তরঙ্গ থেকেই তো স্পন্দন, একটা পরোক্ষভাবে এর কানেকশন রয়েছে। তো এইগুলো জড়িত, এই পেপারগুলো কিন্তু কনসাসনেসের সঙ্গে রিলেটেড, এই টপিকগুলো। এছাড়াও যে স্মৃতি, যেটা স্মৃতি কাজ করে কিভাবে, সেটাও তো একটা ইউটিউবে দেখে যেটা বুঝলাম, বা আমরা যেটা পড়েছি, সেটা পড়ে যেটা বুঝেছি, এটা আমি আগেও বলেছি যে যন্ত্রের মেকানিজমের সঙ্গে আমাদের যে লেখার যে নিউরন, যে পাওয়ার, মানে আমাদের মেমোরি সংরক্ষণে, তথ্য সংরক্ষণের যে কার্যনীতি, ওয়ার্কিং প্রিন্সিপাল, সেটা অনেকটাই মিলে যায়। যদিও সেটা সেমিকন্ডাক্টরের মধ্যে, ট্রানজিস্টরের মধ্যে সিলিকনের সাহায্যে, বিভিন্ন সিলিকন জাতীয় এইরকম ম্যাটেরিয়ালের সাহায্যে সেইগুলো কোটিংয়ের সেগুলো ফটো, ভিডিও, এগুলো বিভিন্ন ফরম্যাটে, জেপিইজি, পিএনজি ইত্যাদি বিভিন্ন যাদের কোড আছে, সেই কোডকে ডিকোড করে সেগুলোকে একটা ফটোতে কনভার্ট করা হচ্ছে। এবং যেটা আমাদের এটা করা হচ্ছে, এবং আমাদেরও প্রসেসটা অনেকটা এরকম, রিয়েলাইজ যেটা করছি, আমরা যেটা দেখছি, সেটার থেকেই ওটা সেন্স করতে পারছি। এছাড়া যেটা আমাদের রয়েছে, যে জীবনের উন্নতি এর থেকে কীভাবে করা সম্ভব, এগুলো বেঁচে যে আমরা কিছু জীবনকে সার্থক করতে পারি কীভাবে, এইগুলো জানার মাধ্যমে। কারণ কি, যত আমরা পজিটিভ বা ইতিবাচক বা সৃষ্টিশীল যত চিন্তাভাবনা করব, বিজ্ঞানীরা দেখেছে এটা যে আমাদের ততই ক্রিয়েটিভিটি এবং ততই আমাদের জীবনের সার্থকতার যে আবেগ, সেইটা তৈরি হয়। এবং যত আমরা নেগেটিভকে বা ঋণাত্মক বা ধ্বংসাত্মক চিন্তাভাবনা করব, বা খারাপ চিন্তাভাবনা, যেগুলো আমাদের সেন্স অফ ফিয়ার, যেগুলো যে ব্যাড ইমোশনগুলো আছে, ব্যাড ইমোশনকে যত আমরা প্র্যাকটিস করব মনের মধ্যে, সেলফ প্র্যাকটিসের মধ্যে ব্যাড ইমোশনকে যত জেনারেট করব, সেইটা আমাদের জাস্ট লাইক এ ম্যাজিক, এটা বাই রিটার্ন আমরা পাবো। তো
তো এবং আমাদের তো পরিশ্রম করতে হবে, এটা স্বাভাবিক। যে পরিশ্রম না করলে আমরা খাবো কি? জঙ্গলেও যখন থাকতো মানুষ, তখন তো এত জ্ঞান ছিল না, এত জটিলতা ছিল না, মানুষ অজ্ঞানতায় তো ছন্দে চলতো মানুষ। সবাই করছে, আমারও করতে হবে। সবাই যেটা করছে সেটাও আমাকেই করতে হবে। সেটাও এখনও রয়েছে, কিন্তু এখন যেটা রয়েছে সেটা কি, অস্তিত্ব রক্ষার জন্য যে প্রয়োজনীয়তা, নিজের অস্তিত্ব রক্ষার লড়াইটা এখন মানুষ সবচেয়ে বেশি অ্যাকসেপ্ট করেছে। এছাড়াও তো জীবনে যত ভালো ইমোশনকে আমরা যেগুলো জেনারেট ডেকে আনবো, সেই ইমোশনগুলো আমাদের কাছে সেগুলো বারবার আসবে। যেমন কি ভালো ইমোশন কি, ভালোবাসার আবেগ, হ্যাঁ, বা সহানুভূতির আবেগ, দুঃখের সহানুভূতির আবেগ ও আনন্দ, উচ্ছ্বাস, কোনো আশাবাদী চিন্তা, কোনো আশাবাদী কল্পনা, কোনো সৃষ্টিশীল চিন্তা, সৃষ্টিশীল প্ল্যানিং, কোনো ভালো গল্পের, ভালো সম্পর্কের আর কি, কোনো হয়তো চিন্তাভাবনা বা নিজের কোনো ভালো কাজকে ইমাজিন করা, এইগুলো কোনো পজিটিভ চিন্তার মধ্যে পড়ছে, কোনো ইতিবাচক চিন্তার মধ্যে পড়ছে, বা আশাবাদী চিন্তা বা ধনাত্মক চিন্তার মধ্যে পড়ছে। তো এইগুলো যত করা হয় বাই রিটার্ন, আমরা সেইগুলো আরও বেশি করে পেতে থাকি। তো ঠিক অপোজিটভাবেই সেইটা আমরা যত ভয় করতে থাকি, অরিজিনাল ভয়, যদিও ভয় করতে হবে বলছি, মানে ওটা একটা মনের মধ্যে তো একটা পজিটিভিটি রয়ে গেল, তো একটা মিক্সিং একটা সিচুয়েশান সেখানে তৈরি হয়। আবার এটাও ঠিক যে একটা সার্থক জীবন পেতে গেলে আমাদের কী করতে হবে, কী করা উচিত, এবং সঠিক গুরুর যদি সন্ধান না আমরা থাকে, তাহলে আমরা কী করব? তখন আমাদের ধর্মীয় বা আধ্যাত্মিকতার যে লেকচার্স, বাণী, বই, এইগুলো ফলো করা উচিত। সঠিক পথ যদি খুঁজে না পায় জীবনে, অনেকেই বিপথে চলে গিয়ে সে কখনো আত্মহত্যা করে, কখনো পাগল হয়ে হয়তো বাইরে ঘুরে বেড়ায়, সে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যায়, এবং অনেকেই পরিবার তো হারাতে হবেই একসময় সবাইকেই। পরিবার হারিয়ে নতুন পরিবার তৈরি করতে না পারলে তখন সে দ্বিধাগ্রস্ত হয়ে, ভারাক্রান্ত হয়ে সে কোনো দুঃখজনক পরিস্থিতির শিকার হয়। তো এই অবস্থায় তাদের কি করা উচিত? তাদেরকে অবশ্যই ধর্মীয় বা আধ্যাত্মিক, অনেকে ধর্মকে ঘৃণা করে, কারণ এক্ষেত্রে একাধিক ধর্ম, এবং কোনো ধর্মেই বলা নেই যে আমাদের ধর্মটাই মানতে হবে, বাকি শুনতে হবে, অন্য কোনো ধর্মের কথা শোনো না। তো সেক্ষেত্রে ধর্মীয় বাণীগুলিকে শোনার মাধ্যমে একটা পিওরিটি বা মনের মধ্যে পবিত্রতার জন্ম নেয়, যেটা আমি বুঝেছি। তো এই বারে বারে এই সাইকেল চলতে থাকবে, এই চক্র, যে জীবনে একবার এলো তা নয়, এটা যে কোনো পরিস্থিতিতে আসতে পারে,
যে কোনো বয়সে আসতে পারে, যে কোনো সময় আসতে পারে। এটা একটা মানসিক অবস্থা এবং মনের কোনো নিয়ম কোথাও লেখা নেই যে এটা আসবে না। এটা একটা যদি হয় কোনো বিজ্ঞানীরা বা কেউ লিখেছে, সেটা হয়তো ভুল প্রমাণিত হয়েছে। সাধারণত প্রাপ্তবয়স্ককালে একটা সাধারণভাবে এই অবসাদ বা হতাশা মানুষকে কম বেশি সকলকেই গ্রাস করে। এই থেকে হতাশা, অবসাদ এবং মূল্যবোধের ঘাটতি, মূল্যবোধহীনতা, অর্থহীনতা, এই থেকে বাঁচতে, এই থেকে মনকে পবিত্র করতে চাইলে প্রথমে তো আর্থিক, এখানে অনেক কিছু নির্ভর করছে। মানে আর্থিক একটা পরিস্থিতি সবসময়তেই ফ্যাক্টর হয়ে যায়, কিন্তু আবার এটাও ঠিক সম্পর্কেরও একটা, মানুষের সাথে সুসম্পর্কের একটা সুস্বাস্থ্য, সুসম্পর্ক সবগুলোই প্রয়োজন। মানে বলে না যে কালারফুল লাইফ, মানে সব কিছুকেই টেস্ট করা, এগুলো একটা সেন্স অফ টেস্ট। সব কিছুকে নিয়ে একটা মিক্সচারের মতো বানিয়ে কাটাতে হবে। এটা সিম্পল একটা। তারপরে সব কিছুকে মানে পবিত্রতার মধ্যে বা ভগবানের বা ধর্মের আশ্রয় নিয়ে। অনেকেই ধর্মকে মানে না, কিন্তু ঠাকুর মানে না, কিন্তু কোন সেন্সে মানে না এরও আবার অনেক প্রকারভেদ আছে। অনেকে কিন্তু আধ্যাত্মিকতা মানে না, এটা শিক্ষিত ছেলেরা এটা বলবে না কখনো, বা হয়তো কম বয়সী ছেলেরা হয়তো বলতে পারে, বা অনেকে তর্কের খাতিরে বলতে পারে, বিরোধিতার খাতিরে বলতে পারে, কিন্তু আধ্যাত্মিকতাকে মানতে বাধ্য। কারণ আধ্যাত্মিকতার মধ্যে এইসব অজ্ঞানতার যে রহস্য, তার পথ, তার উত্তর হয়তো নেই, কিন্তু তার একটা পথ বা তার একটা পসিবিলিটি বা সম্ভাবনা, সফলতা এবং জীবনকে মানে লাইফস্টাইল কেমন হওয়া উচিত তার একটা ইঙ্গিত তার মধ্যে দেওয়া আছে। এবং এইটা কন্টিনিউয়াসলি আমাদের শিখতে থাকা উচিত। এটা আমরা যে হয়তো এক মাস যদি মনে করি যে এক মাস শিখে নিলাম দিয়ে সারা জীবনে শিক্ষা হয়ে গেল, এমনটা না। এটা আমাদের সময়ে সময়ে এইটাকে আপডেট হচ্ছে সোসাইটিতে, বা বয়সের সাথে সাথে এক এক বয়সে এক এক সমস্যার সম্মুখীন হচ্ছি, এক একটা বয়সে এক এক রকমের প্রাপ্তি ঘটছে আমাদের। সেইগুলোকে অনুভব করা, সেগুলো রিয়েলাইজ করা এবং সেইগুলোকে ফেস করার মধ্যেই আমাদের জীবনটা সময়ের সাথে আমরা এগিয়ে চলেছি। তো এর মধ্যেই আমাদের একটা সঠিক জীবন কেমন হতে পারে, সঠিক গুরু সান্নিধ্যে বা সঠিক সাজেস্টার, সঠিক মেন্টর পাওয়া আমাদের অত্যন্ত, বা পরামর্শদাতা, মেন্টর মানে কি পরামর্শদাতা, সঠিক পরামর্শদাতা আমাদের অত্যন্ত প্রয়োজন। কারণ কি আমরা একাকিত্বে যারা ভুগি অনেক সময়, তখন আমরা এক একজন এক এক রকমের তার পরিণতি তার হতে থাকে, এবং এইটার ব্যক্তি ভেদে, পরিস্থিতি ভেদে, এলাকা ভেদে, মানুষের আর্থিক অবস্থার ভেদে তার ফলাফল, পরিণতি এক এক রকমের হয়ে থাকে। যার টাকা আছে তার রেজাল্ট অবশ্যই ভালো হবে, তার পরিণতি অবশ্যই বেটার হবে যে গরিব তার থেকে। যার টাকা আছে, সম্পর্ক আছে ভালো, তারও রেজাল্ট অবশ্যই ভালো হবে যার কেবলমাত্র টাকা আছে। যার পাপের টাকা আছে, তার পাপের মানে
অপরাধের টাকা যার আছে, তার থেকে যার টাকা পবিত্র, ভালো কাজ, সৎ সৎ কাজের টাকা, তার রেজাল্ট অবশ্যই ভালো হবে। এইভাবে ভালোর একটা আপস আছে আর ডাউনস আছে, সব কিছুরই মধ্যে একটা ব্রাইট এবং ডার্ক সাইড তো অবশ্যই বাই, এটা তো ডুয়ালিটির জগৎ বলা হয়, যে দ্বৈতবাদের আমাদের জগৎ আমাদের, এবং অদ্বৈতবাদের যে চিন্তা সেইটাও রয়েছে, যে সব কিছুরই একটা বাস্তবিক জগতে, মানে আমাদের ভিজুয়াল লাইফে আমরা ডুয়ালিটিকে অনুভব করতে পারি। এবং যারা অদ্বৈতবাদের ধ্যান যারা করে, তারা সব কিছুকে একটা অদ্বৈত আকারে সেখানে দেখবার প্রচেষ্টা করে, সফল হয়, সফল হতে পারে না, সে বা সফল হয় বা কিছু একটা বোঝে বা ব্যাখ্যা দেয়। ধ্যানের মাধ্যমে একটা নতুন আবেগকে খুঁজে পাওয়া সম্ভব। আমি যেটা বুঝেছি, অবশ্যই এক একজনের ধারণা, এক একজনের আন্ডারস্ট্যান্ডিং এক এক রকমের। আমি ধ্যানের কোনো মাস্টার নই, আমি ধ্যানের একজন কর্মী। ধ্যান করি মানে কি রেগুলার করি না, তো কখনো হয়তো করলাম, কখনো করলাম না, ইররেগুলার। তো এর মধ্যে যেটা আছে সেটা আমি বলতে চাইছি, বা যেটা আমি বুঝেছি সেটা আমি বলতে চাইছি। হয়তো এটা পুরোটাই মনের এক্সপিরিয়েন্স, এখানে কোনো বস্তু তো নেই, পুরোটাই ভাবের, আবেগের ব্যাপার, অনুভূতির একটা শব্দের রূপ। তো এইগুলোর সঙ্গে যে সায়েন্সের ব্যাপারগুলো ডিপেন্ড করছে, যেমন কি হরমোন, আমাদের ডোপামিন, এইগুলো একটা বড় রোল রয়েছে, যেগুলো আমাদের বিজ্ঞান তো অনেকটা যুক্তিবাদী, তাই বিজ্ঞানের কথাটা মানাই শ্রেষ্ঠ, শ্রেয়। তো বিজ্ঞান তো যুক্তিবাদী, যুক্তি দিয়ে বোঝায় এবং ডাইরেক্ট রিজনের দিকে পয়েন্ট আউট করে সেটা সহজভাবে বুঝিয়ে দেয়। এবং আর ধর্মের অনেক ক্ষেত্রে এখানে ভুল রয়েছে কিছু, এবং ধর্মে বিরোধিতা রয়েছে, কিছু আইডিওলজির বিরোধিতা রয়েছে। খ্রিস্টান ধর্মের গল্প একরকম, হিন্দু ধর্মের গল্প একরকম, মুসলিম ধর্মের, ইসলাম ধর্মের, বৌদ্ধ ধর্ম, বড় বড় যে ধর্মগুলো রয়েছে তাদের গল্প, তাদের কি করব, ডুজ অ্যান্ড ডোন্টস, উচিত এবং অনুচিতগুলোর মধ্যে একটু অমিল, পার্থক্য রয়েছে। কিন্তু বিজ্ঞানে যেটা বলছে যে এটা করলে কি হবে, এটা করলে কি হবে না, হ্যাঁ, এগুলো বা এটা কিভাবে হচ্ছে, ওয়ার্কিং প্রিন্সিপাল মোস্ট ইম্পর্ট্যান্ট, যে এইগুলো থাকাতে আমাদের লাইফকে কীভাবে আরও বেটার করা যায়, আরও সুন্দর করা যায়, তার একটা রাস্তা আমাদের, এবং আমাদের মনস্তত্ত্ববিদ্যা, বিদ্যাগুলো যত আমরা শেখার মাধ্যমে, জানার মাধ্যমে আমরা করতে পারবো সেটা। অবসর সময়ে আমরা যে যাই করি, চাকরি করি, ব্যবসা করি, কবিতা লিখি, গল্প লিখি, এবং যে যাই করি না কেন, ভিডিও বানাই, ইউটিউবার, ক্রিয়েটর, কোনো সমাজসেবক, কোনো আশ্রমের সেবক, কোনো সাধু, আমরা যেই হই,
তো তাতে আমাদের এইগুলো রেগুলার শিখতে থাকা উচিত, এবং মানে অবসর সময়ে না হলে কী হবে, আমাদের দুশ্চিন্তা হতে পারে, আমাদের খারাপ চিন্তা হতে পারে, বা আমরা প্রলোভিত হতে পারি, আমরা প্রলুব্ধ হতে পারি যে অনলাইনের যে ওয়েবসাইটগুলো রয়েছে, অনলাইনের যে ডোমেন হোস্টিং সাইটগুলো রয়েছে, যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, এছাড়াও যে অজস্র যে অ্যাপসের আকারে সাইটগুলি রয়েছে, যাই হোক, তো সেইগুলো আমাদের এই অ্যাটেনশনকে ক্যাচ করার চেষ্টা করে। তাদের বিজনেসটাই হচ্ছে আমাদের অ্যাটেনশন নিয়ে। তো এইটা আমাদের অ্যালার্ট থাকা, জেনে রাখা বা সতর্ক থাকা প্রয়োজন যে অ্যাটেনশন নিয়ে, মানে যখন বলছি যে যখন আমি মিডিয়াতে ফ্রিতে যখন কিছু পাচ্ছি, তখন ফ্রিতে কোনো প্রোডাক্ট পাচ্ছি, তখন এটা জেনে রাখা উচিত সেখানে প্রোডাক্ট হলাম আমি নিজে। কারণ কি, আমার অ্যাটেনশন, আমার সময়, আমার অ্যাটেনশন আর সময়, এই দুটোই হচ্ছে একটা বিগ অ্যাসেট। এবং আমাদের ভ্যালু সবচেয়ে দামি এখানে পৃথিবীতে কী যে হিউম্যান, সবচেয়ে মূল্যবান যদি কিছু থাকে পৃথিবীতে বস্তু, সেটা হলো একটা মানুষ। এবং সবচেয়ে সস্তার কিছু যদি থাকে, সেটা কি, সেটাও মানুষ। মানে আমাদের মূল্যবোধটা কীভাবে তৈরি হবে, আমাদের মূল্য কতখানি আমরা বাড়াবো, হ্যাঁ, আমরা রোজগারের মাধ্যমে আমরা অন্যের মধ্যে ভ্যালু ক্রিয়েট করে, যেটা হয়তো আমরা জানতেও পারবো না যে কীভাবে আমরা এই সিচুয়েশনকে, এই মূল্যকে কীভাবে বাড়াতে হয় আমরা মানে আমরা চেষ্টার মাধ্যমে বা যে শিক্ষা ও কর্ম এর মাধ্যমে আমরা বাড়াতে পারি। তো অবসর সময়ে নেগেটিভ চিন্তা এবং দুশ্চিন্তার বদলে আমরা যদি কিছু শিখতে থাকি, তাহলে আমাদের এই দুশ্চিন্তা তো দূর হবেই, তার সাথে আমরা নতুন কিছু শিখতে পারবো, নতুন কিছু আশা জাগতে পারবে, এবং হতাশা থেকে আমরা মুক্ত হতে পারবো। এবং মনস্তত্ত্ববিদ্যা বা মানসিক যে আমাদের মন কীভাবে কাজ করে, এই সবগুলো শিক্ষার মাধ্যমে আমরা কিন্তু একটা আনন্দ, এবং কাজের মাধ্যমে আনন্দ খুঁজে পাওয়া যায়। যাদের কাজ নাই তাদের কথা বলছি, কাজের মাধ্যমে তো সবচেয়ে সারা দুনিয়াটা তো কাজের মাধ্যমে চলছে। কাজের মাধ্যমে মানুষ আনন্দ পায়, এবং আনন্দ পাওয়ার অনেক রকমের রাস্তা রয়েছে, সৎ অসৎ, প্রিয় অপ্রিয়, এথিক্যাল, ন্যায়, এথিক্যাল বা আনএথিক্যাল, বা ন্যায়সম্মত বা অস্বীকৃত, বা অন্যায় উপায়, সেইগুলো তো রয়েছে। তো আমাদের খারাপ পরিস্থিতিতে আমরা কেমনভাবে কাজ করব, কেমনভাবে কী করছি,
আমাদের ভালো পরিস্থিতিতে যখন আমাদের লাইফ যখন একটা কাজ যাই করি তখন একটা কন্টিনিউয়াস যখন কাজের মধ্যে থাকা হয় বা কোনো একটা প্রজেক্ট নিয়ে থাকা হয়, ক্লায়েন্টের কোনো প্রজেক্টে যখন আমরা ব্যস্ত থাকি তখন তো ব্যস্ততার মধ্যেই কেটে যায়। কিন্তু যখন আমরা ব্যস্ততার মধ্যে থাকি না, অবসর সময় থাকি, সেই সময় আমাদের হয়তো অবসাদ আসতেও পারে, অনেকে ভালো লাগতে পারে, অনেকে এনজয় করতে পারে, অনেকে হতাশা আসতে পারে, সেই তো বিয়ে হলো না, রোজগার নাই সেরকম, নিজেরটা চালাতে পারছি না, ঠিক চালাতে পারবো কিনা জানি না, অন্যের দায়িত্ব কী করে নেবো, এইসব চারপাশের যে মানুষদের মধ্যে যে এত যে অগ্রগতি যে বন্ধুদের দেখছি যে তারা 10 বছর 15 বছর ধরে তারা সংসার করছে, অথচ আমি কিছুই করতে পারছি না। একটা মনের মধ্যে একটা হতাশা, একটা অবসাদ, একটা হিংসাও হতে পারে, হিংসা ভাবও জন্ম নিতে পারে, হিংসা ভাব, মনের মধ্যে একটা ক্ষোভ, রাগ, এইসবগুলো জন্ম নিতে পারে। তো সেই তো আমি তো করতে পারলাম না, আমার সব বন্ধুরা করেছে, বা আমার পাশের যারা পাশের পাড়ার ছেলেটা হয়তো, বা পাশের গ্রামের ছেলেটা, বা ওই ছেলেটা আমার মতনই ছিল বা আমার থেকে ছিল, এরকম তারা পারলো, আমি কেন পারছি না, আমি কেন লাইফে সেটেল হতে পারছি না। এইটা একটা ধারণা একটা আমাদের থাকতে পারে যে এটা একটা নেগেটিভিটির একটা জায়গা, একটা চরম নেগেটিভিটির একটা পরিস্থিতি, যেটা আমাদের আমাদের গরিব মধ্যবিত্ত পরিবারে একটা বড় একটা ইস্যু, যে লাইফে সেটেল হয়ে বিয়ে করে বেঁচে থাকা। এগুলোর মাধ্যমে এগুলো কি একটা সমাজের একটা নীতি, সেই নীতির আমরা আন্ডারে চলছি। এইগুলো যখন আমাদেরকে বাধ্যতামূলক হয়ে যায়, যখন এইগুলো, তখনই আমাদের মধ্যে টেনশন জন্ম নেয়, আমাদের হতাশা জন্ম নেয়। কিন্তু যখন আমরা কাজ করতে থাকি, আমরা কাজ করে তো রেজাল্ট পাই না, কিছু সময় যতটা কাজ করি তার কাঙ্ক্ষিত ফল আমরা পাই না, তখন আর কি আমরা হতাশ হলে তখন আমাদের মনের মধ্যে একটা অসহযোগিতা মনোভাবের একটা জন্ম হয়, যে সমাজকে ভালো না বাসা বা সমাজকে থেকে দূরে সরে যাওয়ার একটা মেন্টালিটি আমাদের তৈরি হয়। এবং চারিদিকে যে এই যে মাতামাতি, যেগুলো হয়তো নিজের অনেক সময় পাগলামি মনে হয়, যেগুলো কী হচ্ছে, বোকামি, বা এগুলো ইউজলেস মনে হচ্ছে, এবং সেইগুলোর সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে না পারা, এইগুলো একটা পরিণতি হিসাবে আমাদের মনের মধ্যে একটা নেতিবাচক মনোভাব, যার ফলে আমরা কী করি, আমরা মনে করি যে আর ভালো যাচ্ছে না, ভালো লাগছে না, এইভাবে চালানো যাচ্ছে না, পরীক্ষার পরে হয়তো সব চাকরিটা হলো না, কোথাও চান্স পাচ্ছি না, কোনো ভালো কোম্পানিতে পেলাম না, কোনো ভালো জায়গায় কলেজে পড়তে পেলাম না, এইগুলো আমাদের কন্টিনিউয়াসলি এগুলো আমাদের আসতে থাকে। সময়ের সাথে সাথে এই ইস্যুগুলো বদল হয়ে যায়, কিন্তু এই যে ভাব, আমাদের যে আফসোস, সেই আফসোসের মনোভাব যে কিচ্ছু হলো না, এবং এই সবারই এই
আছে বিভিন্ন আফসোস, বিভিন্ন লেভেলে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন ছোটো থেকে বড় বিভিন্ন রূপে, বিভিন্ন পর্যায়ে অনেক সমস্যা সকলের মধ্যেই আমাদের রয়েছে। কোথাও বেশি, কোথাও কম, কোথাও বিপজ্জনক, কোথাও কম বিপজ্জনক। কখনো আমরা হয়তো অনেকে, আমি করি না, অহেতুক চিন্তা ভাবনা করি যে বা অনেকে দেখার নাটক করে অনেকে, সো যে গরিবের কাছে টেনশন করো, দুঃখ করো, কারণ কি গরিব মানেই দুঃখী। হ্যাঁ, গরিব দুঃখী, বড় লোকের কাছে আনন্দ, এরকম শো অফ টেন্ডেন্সি, শো অফ কালচার তো সোসাইটিতে এগুলো রয়েইছে, বিশেষ করে আমাদের ভারতীয় সমাজে। এছাড়াও তো এগুলো আবার অনেকে আবার নেশা করতে শুরু করে, সেটাও আবার উচিত নয়। নেশামুক্তি কেন্দ্রে আবার যেতে হবে নেশা করলে, নেশা ছাড়াতে। তার জন্য ব্যবসা আছে। তো এইরকমভাবেই একটা কি সিম্পলিসিটির একটা যে মতবাদ, তাহলে সেটা কী হতে পারে, এগুলো আমাদেরকে জানতে হবে এবং নিজেই একটা একটা নিজেকে সেটা যাচাই করার একটা, নিজের বুদ্ধি দিয়ে বিচার করার মতো, এবং একটা সেবা ভাব মানুষ সমাজে করব, যে এই ভাবটা থাকা দরকার যে সব কিছুই করছি কিন্তু কিছু পাওয়ার জন্য করছি, এইটা করলে মুশকিল আছে। তখন সেখানে একটা সবসময়তেই আফসোস তৈরি হতে পারে, সবসময়তেই পেলাম না কিছু, মানে নিরাশা, হতাশা, নিরাশা, আশাহীনতা, দুঃখ, এইগুলো জন্ম হতে পারে। তো সেবা ভাবের মাধ্যমে আমরা নিজেদের মনকে খুশি রাখতে পারি। তবে অনেকে দেখা যাচ্ছে যে যারা ভালো কাজ করে তারাই সবচেয়ে বেশি খারাপের শিকার। যারা খারাপ কাজ করে তাদের ফলাফলই সবচেয়ে ভালো, তাদের টাকা ইনকাম, তাদের সাকসেস সবচেয়ে ভালো। যারা যত অসৎ পন্থা, এবং ভালোও আছে যারা ভালো কাজ করে ভালো জায়গায় পৌঁছেছে, অবশ্যই আছে সেখানে, কিন্তু সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখা যায় যে সৎভাবে কাজ করে কেউ বড়লোক হতে পারে না। সৎভাবে কাজ করে কেউ, এটা একটা জাস্ট সমাজে একটা স্বপ্ন দেখানো হয় যে তুমি সৎভাবে কাজ করো, সৎভাবে থাকো, তাহলে তোমার এই তুমি কিছু পাবে না বললেও এইভাবে তুমি জীবনে সার্থকতা পাবে, বা যে কিছু পেতে হয়তো যারা বলে তারা ভুল বলে, কিন্তু যেটা বলছে যে সার্থকতা পাবে, কিন্তু কি সৎভাবে কাজ করলে আমাকে সৎভাবে তাড়াতাড়ি শেষ হতে হবে। এবং অসৎভাবে যারা কাজ করে, যারা বদমাইশি করে সমাজে, কিছু বুড়ো আছে, কিছু ছোকরা আছে, কিছু কম বয়সী, মধ্যবিত্ত, সব রকমের মানুষ আছে। মানুষ পশু কী তফাৎ? আমরাই তফাৎ করি মানুষ পশুর মধ্যে। তো তারা তো মানুষ পশু তুল্য, পশুই তো মানুষ আর পশু প্রাণী তো যারা রয়েছে তারা হিংস্রতা সবার মধ্যে থাকবে। তো সেইগুলো কখন কোনটা জেগে ওঠে, কার মনের ভিতরে কী আছে, কার কী মতলব, হ্যাঁ, কে কোন মতলবে কী করে, কার মতলব কত নিচু, কত ভিন্ন, এগুলো যদি মাইন্ডগুলো রিড করা যেত, তাহলে হয়তো আজকাল এই দুর্নীতিগুলো অনেকটা সমাজ থেকে দূর হয়ে যেত। তাই জন্য বলছি পবিত্র মন, অন্যে যেমন করছে, যে যেমন করছে,
করুক, আমি আমারটা ঠিক করে করবো। আমি নিজেকে, নিজের সেলফ কন্ট্রোল, সেলফ রিয়েলাইজেশন, সেলফ প্র্যাকটিস, সেলফ মিনিং মানে আত্ম উপলব্ধি, আত্মচেতনার মাধ্যমে জীবনকে উপভোগ করার মাধ্যমে সব কিছু পাওয়া চাওয়াকে সঠিক মিনিংয়ের মাধ্যমে জীবনের একটা পথ করে নেওয়া, যে মরার মধ্যে আমি অন্তত 5 জন যাই বলুক, আমি যেন নিজে সুখী থাকি, নিজে হ্যাপি থাকি। হয়তো প্রেজেন্ট মোমেন্টে হ্যাপি না থাকলেও যে মনের মধ্যে হাহাকার, মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব, যন্ত্রণা দুঃখ সবই তো থাকবেই, সেগুলো তো স্বাভাবিক। কিন্তু যে নিজের মনকে যেন স্থির রাখতে পারি, যেন সুখী রাখতে পারি, যেন ভালো রাখতে পারি,